সব হচ্ছে গিয়ে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা পাইতেছি। আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো, 15-20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা, আমরা বদলাইতে পারি নাই। বদলাইছে কারা জানো? তোমরা। আমরা কি জানো? যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই। কোটা আন্দোলন নিয়ে ব্যারিস্টার সুমন এবার নিজেই যোগদান করলেন এবং আন্দোলনের মাঠে তিনি নিজেই গেলেন, তিনিও কোটা নিয়ে আন্দোলন করলেন। জি বন্ধুরা, একজন এমপি একটা মানুষের সঙ্গে কিভাবে মিশতে পারে আজকের ভিডিওটি না দেখলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। সমাজবাস ব্যারিস্টার সুমন নিজেই যারা কোটা আন্দোলন করতেছে তাদের সঙ্গে হইলেন এবং সরকারের বিরুদ্ধে এবং কারা কারা দুর্নীতিবাজ রয়েছে, কাদের জন্য এরকম ঘটনাটা ঘটতেছে তাদেরকে চরম ধরাই করলেন। তাই আমার আশা করব এই ভিডিওটি আপনি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, তাহলে দেখবেন যে ব্যারিস্টার সুমন কিভাবে চরম ধরাই করলেন এই কোটা আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়ায়। একটা মানুষ কতটা বাংলার ফাটাকেষ্ট হতে পারে, কতটা মানবতার ফেরিওয়ালা হতে পারে, প্রত্যেকটা সেক্টরে গিয়েই তিনি এরকম কর্মকাণ্ড করতেছেন যার জন্য মানুষের মনের মধ্যে জায়গা নিয়ে নিচ্ছেন। সদর চলুন ব্যারিস্টার সুমন আজকে কি ধামাকা দেখালেন তাদের সঙ্গে বসে আমার সেই ভিডিওটি একটা নতুন আন্দোলন চাকরির ক্ষেত্রে আপনি কি এটা যুক্তিগত মনে করেন কিনা? শুনেন, আমাদের বিষয়টা কি, আমাদের বাস্তবতা এইরকম, আমাদের তো চাকরির সুযোগই নাই, এইটা আমাদের বাড়াইতে হবে। শুনে, আজকে যে ধরনের সুবিধা থেকে তোমরা বঞ্চিত হইতেছো, 15-20 বছরের যে ধরনের বদলানোর কথা দেশটা, আমরা বদলাইতে পারি নাই। বদলাইছে কারা জানো? তোমরা। আমরা কি জানো? যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই। সব হচ্ছে গিয়ে বড় বড় যারা আছে এরা মজা মারে আর আমরা খালি বইটা পাইতেছি। এই জন্যই বলছি, আর বইটা পাওয়া বন্ধ করতে হবে, আর এই ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে। ফজা ভাইদেরকে কন্ট্রোল করতে হবে, দেখবা যে সব ঠিক হয়ে যাবে। তুমি কি মনে করো আমরা এর চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা? তোমরা যে সুবিধা পাইতেছো তার চেয়ে 3 ডাবল সুবিধা পাওয়ার কথা, কারণ 2 ডাবল সুবিধা চলে যাচ্ছে অন্যদের পকেটে। এগুলো আমি আরেকদিন তোমাদের সাথে কথা বলবো। তোমাদের সাথে শুধু আমার একটাই দোয়া, তোমরা আমার চেয়ে বড় হও। আর আমার চেয়ে বড় হও এই কারণে, আমার চেয়ে আরো অনেক বড় বড় লোক দরকার এই বাংলাদেশটারে ঠিক করতে। বাংলাদেশটা নাইলে কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। তুমি দেখো যে হাজার হাজার তোমাদের মতো ট্যালেন্টেড ছেলেরা বিদেশে চলে যাচ্ছে, গিয়ে বিদেশকে সার্ভিস দিচ্ছে, কিন্তু বাংলাদেশে আমরা কিছু দিতে পারতেছি না। শোনো, তোমাদের প্রতি আমার একটাই দাবি যে আমি এক ব্যারিস্টার সুমন যে ফাইটটা করে যাচ্ছি, তোমরা যদি আমাকে সহযোগিতা না করো, তোমরা যদি পড়াশোনা করে ভালো অবস্থায় না যাও, তোমরা যদি নৈতিকভাবে যদি স্ট্রং না হও, তাহলে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। কারণ কিছু মানুষ যদি জানে বা বুঝে যে ব্যারিস্টার সুমনকে দুনিয়া থেকে সরাই দিলে ঝামেলা শেষ, তাহলে আমি কিন্তু আর বাঁচতে পারবো না। কিন্তু মানুষ যদি, যারা দুর্নীতিবাদ, যারা খারাপ, যারা দেশ বিরোধী, এরা যদি বুঝে যে ব্যারিস্টার সুমনের ভাইরাস অথবা যে বিষ, এই বিষটা সব জায়গায় ছড়াই গেছে, তাইলে কিন্তু আমি হয়তো বেঁচে থাকতে পারবো তোমাদের মাঝে। আমি যদি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করে যাব আমি ওইসবের বিরুদ্ধে কাজ করার। কোন দেশে আছি বিশ্বাস করো, এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয়, আমি চোরকে চোর বলতে পারি না। আমার কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা। এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা কথা বলে যাই, শুনে, আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি। আমি বেশি কিছু করতে পারবো না, আমি বেশি সারভাইভ করার সম্ভাবনা কম। ওই আমাকে দেশ ছাড়তে হবে, নাইলে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি নাও থাকি পৃথিবীতে, তোমাদেরকে বলে গেলাম, ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার যে লিগেসিটুকু আছে, আমার যে ভালো কাজটুকু আছে, এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যাইতে পারো, আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দিবে। সবসময় তো আমি কোনো না কোনোভাবে নির্যাতিত বা নিপীড়িত মানুষই নিয়েই আসি। কখনো নুসরাতের বিষয়ে, কখনো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, কখনো সালাম মুর্শিদি, কখনো নানা রকম বিষয় নিয়ে আমি আসি। সালাউদ্দিন সাহেব ফুটবলের, এদেরকে নিয়েই আসি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে বেঁচে আছি এটাই তোমাদের দোয়া বা অসংখ্য নির্যাতিত মানুষের দোয়ায় বেঁচে আছি। 7 কলেজের বিষয়েও আমি অনেক সময় অনেক জায়গায় কথা বলছি। ইভেন তুমি কি জানো যে ইভেন মাননীয় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও কিন্তু আমি তার এলাকা নিয়ে কথা বলছি। এর মানে ঠিক আমি কোনো বিষয়ে পিছিয়ে আসার লোক না। কিন্তু তোমরা যদি 7 কলেজের বিষয়েও আমাকে ডাকো কখনো, আমি তোমাদের সাথে থাকি। আর ঢাকা কলেজের তিনিও সাবেক ছাত্র ছিলেন ব্যারিস্টার সুমন, এবং এই জন্যই ঢাকা কলেজ থেকেই যখন আন্দোলন বের হয়েছে, তিনি এখন পর্যায়ে এসেও তিনি তাদের সঙ্গে সম্মিলিত হলেন এবং তিনি বললেন যে আমি এই ঢাকা কলেজ স্টুডেন্ট ছিলাম, আমি যদি মারা যাই, যাওয়ার পরে যেন ঢাকা কলেজে হাজার হাজার ব্যারিস্টার সুমন বের হয়। জি বন্ধুরা, ভিডিওটি আমরা কন্টিনিউ করি। বিষয় হচ্ছে গিয়ে যে আমি যেটা চাচ্ছি এটা হচ্ছে গিয়ে যে ব্যারিস্টার সুমন তোমাদের ঢাকা কলেজের প্রোডাক্ট।
এই ঢাকা কলেজ থেকে বের হয়ে আমি ব্যারিস্টার সুমন, আমি মনে করি আমার জীবনের যে সাহস আমি পাইছি, এই সাহসটার কিছুটা বা বেশ কিছুটা অংশ কিন্তু আমি ঢাকা কলেজের হল থেকে এবং ঢাকা কলেজ থেকে পাইছি। আর একটা কথা তো বলে আমিও এটা বিশ্বাস করি, চান্স যে ছেলেটা পায় এই ছেলেটা শুধু নিজের জন্য বাঁচবে এটা আমি বিশ্বাস করি না, সে তার এলাকার জন্য, সে তার দেশের জন্য বাঁচবে, এটাই আমি বিশ্বাস করি। মনে রাখো শুনো, সক্ষমতা আল্লাহ সবাইরে দেয় না, সক্ষমতা অন্তর থেকে আসে, এটা একমাত্র বিধাতা দিতে পারে। তোমাদের মধ্যে সক্ষমতা আছে বলে এই জায়গা পর্যন্ত তোমরা পৌঁছাইছো, এবং আমি মনে করি হাজার হাজার স্টুডেন্টের মধ্যে তোমরা আলাদা, এবং এই আলাদাটা বিচারটা তোমাদের হাতে দিয়ে দিলাম, বিবেকের কাছে দিয়ে দিলাম। শুধু নিজে সফল হইলেই যথেষ্ট না, যতটুকু পারো অন্যের কাজে কাজ করবা, এই দাবিটুকু তোমাদের কাছে রেখে আমি আজকে কোর্টে যাচ্ছি। নতুন আন্দোলন হচ্ছে চাকরির ক্ষেত্রে, আপনি কি এটা যুক্তিগত মনে করেন কিনা? শুনেন, আমাদের বিষয়টা কি, আমাদের বাস্তবতা এইরকম, কিন্তু আমাদের তো অনেক দাবি যৌক্তিক, কিন্তু যারা অথরিটি আছে তারা অনেকগুলো যৌক্তিক দাবি সামনে রেখেই কিন্তু সবকিছু মিলাইতে পারতেছেন না। আমি মনে করি আমাদের, শুনো, চাকরির স্কোপ যদি বাড়তো আমাদের ঝামেলা হইতো না, আমাদের তো চাকরির সুযোগই নাই, এইটা আমাদের বাড়াইতে হবে। শোনো, এক লোক নিয়ে যায় 500 কোটি 10,000 কোটি, আর সবাই মিলে আমরা পাই না, হচ্ছে গিয়ে সব মিলে আমরা পাই না 1 কোটি টাকা। চিন্তা করতে পারো, আমার দেড় বছর বয়স আমি একটা ফুটবল একাডেমি করছি আমার এলাকায়, হবিগঞ্জের চুনারঘাটে একটা উপজেলাতে। এর মধ্যে 1.5 বছরে 3টা ছেলে ব্রাজিলে চান্স পাইছে। 12টা ছেলে, তুমি খবর নিয়ে যাইও হবিগঞ্জের চুনারঘাট, 12টা ছেলে ঢাকার ক্লাবে খেলে। তাহলে আমি 1.5 বছরে আমি একটা গাড়ি কিনে দিছি 50 লাখ টাকা দিয়ে, এরকম গাড়ি আমি এদের নামে করে দিছি। 1.5 বছরে যদি আমি এত পরিবর্তন আনতে পারি, 22 বছরে সালাউদ্দিন কোনো পরিবর্তন আনতে পারে। সংসার করতেছি, তারপরে এরা ভিআইপি প্রটোকল নিয়ে আসে না, এমন দেশে আছি, বিশ্বাস করো এমন একটা অবস্থা যে আমার উপর ইনজাংশন হয়, আমি চোরকে চোর বলতে পারি না, আমারে চোরকে চোর বলতে পর্যন্ত দেয়া হয় না, এমন দেশে আছি। তুমি জানো সত্য কথা বলা বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজের একটা, এবং আমি তোমাদের বড় ভাই হিসাবে তোমাদেরকে একটা কথা বলে যাই, শুনো, আমি উদাহরণ তৈরি করে যাচ্ছি, আমি বেশি কিছু করতে পারবো না, আমি বেশি সারভাইভ করার সম্ভাবনা কম, ওই আমাকে দেশ ছাড়তে হবে, নাইলে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই, যদি আমি নাও থাকি পৃথিবীতে, তোমাদেরকে বইলা গেলাম, ঢাকা কলেজের বড় ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার যে লিগেসিটুকু আছে, আমার যে ভালো কাজটুকু আছে, এইটা তোমরা হৃদয়ে ধারণ করে যদি সামনের দিকে নিয়ে যেতে পারো, আমি মৃত্যুতেও আমার অত কষ্ট হবে না যে অসংখ্য ঢাকা কলেজের ছোট ভাই আমি রেখে আসছি, যারা বাংলাদেশটারে সোনার বাংলা বানাই দিবে। মধুর স্মৃতি আমি কি বলবো, ঢাকা কলেজের আমি হলে থাকতাম, একদিন হলে বসে আছি, আমি সাউথ হলে থাকতাম 105 নাম্বার রুমে। হঠাৎ করে শুনলাম ওই নিউ মার্কেটের এই বলাকা সিনেমা হলের সামনে আমাদের একটা ছেলে আটকায় রাখছে, তো খালি হলে খবরটা গেছে, আর আমরা সবাই দৌড়দম করে বেরিয়ে গেছি। তো বেরিয়ে গেছি গিয়া, ওই সময় ওরা গেট টেট করে না, এখন ওই সময় ছোট, তো গিয়া দেখি আমাদের ছেলেটারে ওই ভিতরে নিয়ে আটকায় রাখছে। তখন আমরা দৌড়াইয়া গিয়া যখন অ্যাটাক করলাম সবাই রে, যে আমাদের ছেলে কই, ছেলে কই, তখন আমার মেইন স্মৃতিটা যেটা, এটা থেকে আমরা যখন অ্যাটাক করছি যে আমাদের ছেলে কই, তখন ওই ওদের আনসার বাহিনী আছে, আনসার বাহিনী করছে কি এরকম ভাবে একটা বন্দুক তাক করছে ওই সিনেমার সামনে। তো বন্দুক দেখে আমরা যারা নিরীহ ছিলাম, গ্রাম থেকে আইছি, আমরা তো কিছু দৌড় দিমু ভাব, কিন্তু একটা ছেলে আমার মনে আছে, তখনই আমি বুঝছি সাহস কারে বলে। ও করছে কি এইভাবে টান দেয়া, শার্টটারে টান দেয়া খুলছে, খুললে কয় গুলি কর কয়া ওই বন্দুকের সামনে যাইতেছে, আর ও যত সামনে যাইতেছে এখন ওই গুলি করতে হবে, আর নাইলে তো তার চাকরি ধর। তখন ওই আর একটু কাছে যাওয়ার পর বন্দুক নিয়ে উল্টা দৌড় মারে। যখন কেউ এমপি বনে যায় তখন কিন্তু তখন থেকে আর সে আর ওই জায়গার নির্বাচনী এলাকার কোনো উন্নয়ন নিয়ে মাতে না, তাকে চেনাও যায় না, জানাও যায় না যে আসলে সে কোথায় রয়েছে, আসলে ঢাকায় রয়েছে নাকি নির্বাচনী এলাকার মধ্যে রয়েছে। কিন্তু ব্যারিস্টার সুমন দেখিয়ে দিলেন একজন এমপি হওয়ার পর কিভাবে দেশের উন্নয়ন করতে হয় এবং দেশের মধ্যে থেকে মানুষের সঙ্গে লেগে কাজ করতে হয়। বাংলার ফাটাকৃষ্ট বলা হয়। সমাজবিভাগ এই কোটা আন্দোলনের বিরুদ্ধে যখন শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছেন, ব্যারিস্টার সুমন পিছিয়ে নেই, তাদের সঙ্গেও তিনি এসে সম্মিলিত হলেন। এই কোটাটা আসলে কি বাতিল করা উচিত হবে নাকি আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কারণ এটা জরিপ হবে। আমরা আশা করবো আপনার কমেন্টই, মূল্যবান মন্তব্যটি আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।